আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই প্রতিবছর দিনটি পালিত হয়ে থাকে। আমরা আজ এ বিষয় নিয়েই আলোচনা করব। আলোচনার নাম দিয়েছি পৃথিবীর লাল সূর্য। আপনাদের সাথে আছে আমি সেলিয়া সুলতানা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পহেলা মে শ্রমিক দিবস, আমরা যদি ছোট করে একটা ধারণা পেতে চাই, শ্রমিক কারা? শ্রমিক হতে হলে সেখানের কি কি ক্রাইটেরিয়া, নাকি সবাই শ্রমিক? আসলে মালিক এবং শ্রমিক এই দুটো ভাগে আসলে আমরা ভাগ করি পুরো উৎপাদন ব্যবস্থাকে। এবং অর্থনীতির ভাষায় আসলে পুরো উৎপাদন ব্যবস্থা আসলে চারটা অংশ রয়েছে। একটা হচ্ছে যে শ্রম, দ্বিতীয় হচ্ছে যে পুঁজি, তৃতীয়ত হচ্ছে যে ক্যাপিটাল, অন্যান্য যে সমস্ত মেশিনারি যেগুলো রয়েছে, এবং মেশিনারির সঙ্গে বিশেষ করে যে জমি, সেটাকে যেখানে আসলে স্থাপন করতে হয় এই মেশিনারি বা কোনো একটা কারখানা, এটি। আর চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা আসলে মালিকের সঙ্গে সম্পর্কিত, মানে প্রতিষ্ঠানের মালিকানা। তো এই চারটা যদি অংশ আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে শ্রমিকেরা একটা বড় অংশ। তারা ওই পুরো, যদি আমরা কারখানা ভিত্তিক যে উৎপাদন ব্যবস্থা এটার কথা দেখি, তাহলে সেই ক্ষেত্রে তারা পুরো উৎপাদন প্রক্রিয়ায় প্রাথমিক কাজটি করে থাকেন। এবং পুরো যে ফ্যাক্টরগুলো রয়েছে, উপকরণগুলো রয়েছে, সেটিকে আসলে এক জায়গায় করেন কিন্তু মালিকেরা সংখ্যায় কম, শ্রমিকেরা সংখ্যায় বেশি। তো এবং মালিকেরাও শ্রমিক হতে পারেন, কিন্তু সাধারণত এটা হন না। কিন্তু এখন এই যে আইটি রিলেটেড যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এগুলোতে মালিকদের একটা অংশ তারা আসলে সরাসরি যে কাজকর্মের মধ্যে যুক্ত থাকেন, কিন্তু তারা আসলেই মালিকই থাকেন। মানে এই পুরো যে ব্যবসা বাণিজ্য বা উৎপাদন, এগুলোর নিয়মটা এরকম যে একটা শ্রেণী থাকবে যারা সরাসরি উৎপাদন করবেন অথবা সরাসরি সেবা প্রদান করবেন। আর কৃষিক্ষেত্রের কথা যদি ধরি আমরা, সরাসরি মাঠে যারা কাজ করবেন তারা হচ্ছে শ্রমিক। আর এই যে পুরো জমি এবং উপকরণ, সেগুলোর যারা মালিক, তারা তো অন্য একটা শ্রেণী, তারা সরাসরি হয়তো উৎপাদন ব্যবস্থা অংশগ্রহণ করেন না। তো এইভাবেই আমরা আসলে ডিফাইন করে থাকি। তো এবং যদি আমরা পুরো শ্রমশক্তিকে দেখি, সেই শ্রমশক্তির মধ্যে আজকাল যে অর্থনীতিবিদরা একটা বিভাজন তৈরি করছেন, একটা হচ্ছে যে সরাসরি তারা মালিক, তারা উৎপাদন ব্যবস্থায় অংশ নিচ্ছেন না, আর ওনার এবং কাজের মধ্যেও আছেন, এইরকম একটা শ্রেণী রয়েছে। এটা হাইব্রিড একটা ক্লাসিফিকেশন। কিন্তু আসলে যারা শুধুমাত্র সরাসরি উৎপাদন বা সেবার মধ্যে নিয়োজিত থাকেন, তারাই শ্রমিক। এবং এই শ্রমিকের মধ্যে আবার আরও কিছু ক্যাটাগরি রয়েছে। সেটা হলো যে সরাসরি যারা মেশিন অপারেট করেন, অথবা সরাসরি যারা গাড়ি চালান, সরাসরি যারা লাঙ্গল চালান অথবা ট্রাক্টরটাকে ধরেন। তো এই ধরনের, বা একেবারে যারা দৈনিক ভিত্তিতে যারা কাজ করেন, যদি আমরা ধরি যে নির্মাণ শ্রমিক, এবং তারা সরাসরি কি করছেন, তারা কিন্তু এই যে নির্মাণের সঙ্গে যে উপকরণগুলো রয়েছে সেগুলোকে পরিবহনের কাজ করছেন, সরাসরি হয়তো কায়িক শ্রম দিয়ে পরিবহন করছেন, অথবা তারা নির্মাণ করছেন সরাসরি। এবং এই সমস্ত কাজ যারা করছেন তাদেরকে আমরা শ্রমিক ধরি। আবার যদি আমরা ধরি যে গাড়ির চালক, তো গাড়ির যারা চালনা করছেন, ড্রাইভার, তিনি নিজেও কিন্তু পরিবহন শ্রমিক, বা যারা রিক্সা চালাচ্ছেন তারা শ্রমিক, ভ্যান শ্রমিক। তো এরাই হচ্ছে শ্রমিক। আবার ওই যে ভ্যান বা রিক্সার মালিক যারা, তারা হচ্ছে আরেকটা শ্রেণী। তো তারা সরাসরিটা চালান না, কেউ কেউ হয়তো কিন্তু সংখ্যা কম সেই অর্থে। তো সুতরাং পুরো যে শ্রমশক্তি, সেই শ্রমশক্তির ভিতর দেখা যাচ্ছে যে 99% হচ্ছে শ্রমিক। আর এই যে 1% তারা হয় মালিক, আর তা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তারা হয়তো মালিকানাও রয়েছে তাদের, তারা সরাসরি হচ্ছে কাজে অংশগ্রহণ করছেন। আপনি বলছিলেন যে পুঁজির সাথে এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। এই যে শ্রমের যে ডেফিনেশন বা শ্রমের সাথে যারা যুক্ত, যদি বলি যে পুঁজিতে শ্রমিকের অংশ কতটুকু, তাহলে এখন এটা নির্ভর করে যে আসলে কি ধরনের উৎপাদন ব্যবস্থা। এটা যদি হাইটেক কোনো একটা ইন্ডাস্ট্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে পুঁজির পরিমাণটা অনেক বেশি, শ্রমের পরিমাণটা কম। আবার যদি আমরা দেখি যে না পরিবহন খাত, তো তাহলে সেই ক্ষেত্রে শ্রমের পরিমাণ বেশি, পুঁজির পরিমাণ কম। মানে এটা নির্ভর করে। কৃষি খাতের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আজকাল বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে, তো সেখানে এটা একটা খুবই শ্রমনির্ভর একটা খাত, এবং সেখানে হয়তো যে পুঁজি, সেটির পরিমাণটা একদম কম। তার কারণ এখন তো আসলে যদিও কিছু কিছু জায়গাতে হয়তো মেকানাইজেশন হচ্ছে, যন্ত্রের ব্যবহার বাড়ছে, কিন্তু তারপরেও এই আসলে এখানে পুঁজির পরিমাণটা আসলে অনেক কম। নির্ভর করে যে আসলে খাতটা কেমন।
কৃষিতে যখন পুঁজির পরিমাণের কথাটা বলছেন, খুব অল্প পুঁজি দিয়ে একটা বলা হয়ে থাকে 12% মতো একটা উৎপাদন, সেখানের মধ্যে দেখা যায় 30-40% মানুষ নির্ভরশীল। সেখানে কি এক ধরনের বৈষম্য তৈরি হয় না? যিনি উৎপাদন করছেন তিনি কি ফলাফল সেটি কি পান? এখন এইখানে সবচেয়ে বড় আসলে সংকট সারা পৃথিবী জুড়ে, যে এই প্রাথমিক যে খাতগুলো রয়েছে সেই খাতের মধ্যে যে কৃষি খাত বা খাদ্য যে উৎপাদন, সেখানে আসলে এই সমস্যা সবচেয়ে বেশি। তার কারণ যে উৎপাদনের দাম, সেই দাম দিয়ে কিন্তু আসলে কৃষকেরা সেই তাদের খরচটা তুলে নিয়ে আসতে পারে না, তাদের জীবন যাপনের যে সমস্ত মৌলিক শর্ত সেটা তারা পূরণ করতে পারে না। তারা খাবারের একটা অংশ হয়তো তার নিজেদের কাছে রেখে দেন, কিন্তু সারা বছর ধরে তাদের বেশিরভাগই কিনে খেতে হয় বাজার থেকে। মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যারা থাকে তারা কিন্তু দামের একটা বড় অংশ সেখানে লাভ হিসেবে নিয়ে নেন। যে দামে উনি বিক্রি করেন ওনার ধান, সেই দামে কি কিনতে পারেন উনি? এটা তার চাইতে বেশ কয়েক গুণ দামে আসলে তাকে কিনতে হয় বিষয়টাকে। কোনো একটা পণ্য তিনি যেটা সরাসরি উৎপাদন করছেন, চাল যিনি উৎপাদন করেন বা ধান উৎপাদন করেন, তারা যে দামে আসলে ধানটাকে বিক্রি করছেন মিল মালিকের কাছে, তো মিল মালিক সেখানে প্রায় 60-65% ভ্যালু অ্যাড করছেন। করার পরে সেই দাম যে দামে বিক্রি করছেন তার চাইতে বেশ কয়েক গুণ দামে আর কি তাদেরকে কিনতে হচ্ছে চাল বাজার থেকে। তো এই হলো পরিস্থিতি। এখন অন্যান্য যে সমস্ত সবজি বা অন্য যে ধরনের খাদ্যপণ্যগুলো রয়েছে সেটার ক্ষেত্রেও দেখা যায় কি যে দামে তারা বাজারে বিক্রি করছেন, অনেক সময় এখন দেখা যায় যে শসা তারা বিক্রি করছে 2 টাকা কেজিতে, আর হ্যাঁ 2 টাকা, হ্যাঁ লাউ বিক্রি করছেন 10 টাকাতে, তো সেই লাউ আর ঢাকায় এসে দেখা যাচ্ছে 50-60 টাকা এরকম হচ্ছে। তো এই যে একটা খেলা বাজারে, এই খেলার মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত এই যে কৃষি খাতের যে সমস্ত যারা শ্রমিক রয়েছেন বা যারা কৃষক তারা, এবং তাদের সংখ্যা যদি আমরা দেখি, শ্রমশক্তি জরিপ যেটা রয়েছে 2022 সালের, তো সেখানে দেখা যাচ্ছে প্রায় 45% কিন্তু এই কৃষির ক্ষেত্রে জড়িত শ্রমশক্তির। তো তার মানে হলো কি যে একেবারে প্রাথমিক খাত, যে খাতে আসলে তেমন কোনো রুলস অফ বিজনেস যদি বলি তো সেটা নেই, মানে সেখানে আসলে কোনো নিয়ম কানুনই নেই। আসলে দামটা কীরকম হবে, দামের কত অংশ যারা শ্রমিক তারা পাবেন, কত অংশ যারা অন্যান্য ভাবে নিয়োজিত যারা মজুরি বা আয়ের সাথে তো মানে আমার খাদ্য কনজাম্পশন যে অ্যাবিলিটি সেটা নির্ভর করে। আমাদের শুধুমাত্র যে আমরা ধান বিক্রি করে শাকসবজি কিনি তাই না, মাছ মাংসও প্রয়োজন হয়, তারপর তেলেরও প্রয়োজন হয় যেটি আমদানি করতে হয়। তো সেই জায়গায় যে কনজাম্পশন যে অ্যাবিলিটিটা মানুষের আছে সেটির মধ্যে কি পরিমাণ প্রভাব পড়ছে? এখন কৃষি খাতের কথা যদি বলি, কৃষি খাতের কথাই বলছি, এখন এই জায়গাতে খুব একটা চমৎকার পরিবর্তন হয়েছে, এটাকে অনেকে ইতিবাচক হিসেবে নেন। সেটা হলো নারী শ্রমিকদের অংশগ্রহণ। দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ বড় একটা অংশে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং অন্যান্য জায়গাতে অনেক নারীরা আসছে এখানে। কেন আসছে তারা? তার কারণ পুরুষেরা যে আসলে এখান থেকে যা পান সেটা দিয়ে কিন্তু তারা চালাতে পারেন না সংসার। যার ফলে নারীরা কি করেন, যে পুরুষরা অন্য জায়গাতে কাজ করছেন, নারীরা ওইখানে গিয়ে খুব কম মজুরিতে বা কোনো রকমে আসলে ওইখান থেকে হয়তো সরাসরি হয়তো কিছু ফসল পাচ্ছেন, তো এরকম কিছু শর্তে তারা এখানে নিয়োজিত হচ্ছেন। কম মজুরি দেওয়াটা কি আমাদের দেশে এক ধরনের প্রবণতা হয়ে যাচ্ছে না, চর্চা হয়ে যাচ্ছে না? সব খাতেই এক ধরনের কম মজুরিতে আমি কিভাবে উৎপাদন করব, কিভাবে আয় বাড়াবো, সেটি এক ধরনের। এখন এখানে যেটা হয় যে যদি কোনো খাতের উপরে অতিরিক্ত নির্ভরশীলতা থাকে যে আমাদের যে অদক্ষ শ্রমিকদের, তাহলে সেই ক্ষেত্রে এই কাজগুলো হয় যে অনেক সময় যারা মালিক রয়েছেন, জমি মালিক থেকে শুরু করে অন্যান্যরা, তারা তখন এই কৌশলটা খাটান এবং সেভাবে করে তারা এক ধরনের যে এমনভাবে মজুরিটাকে নির্ধারণ করেন যেটা দিয়ে আসলে সংসার চালানো, সেখানে শুধুমাত্র খাবারই নয়, খাবারের মধ্যে তো অনেক কিছু আছে, যে চাল থেকে শুরু করে, চালটা তো হয়তো একটা অংশ তারা নিজেরা উৎপাদন করলেন, কিন্তু এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত শাকসবজি বা প্রোটিনের যে যোগান বা অন্যান্য যে খাদ্য উপকরণ, তো সেগুলো তো লাগে। এর পাশাপাশি কিন্তু তাদের যে থাকার জন্যে এবং শিক্ষা, চিকিৎসা, বিনোদন, এগুলোর জন্য যে অর্থ দরকার, সেই অর্থটা কিন্তু আসলে আসছে না। আমরা যেটাকে বলি হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে যদি আমি হিউম্যান ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে ইন্ডিকেটরগুলো আছে শিক্ষা, স্বাস্থ্য, আয়, তিনটি জায়গাতেই কি আমরা কতখানি এগিয়েছি? আসলে আমরা জাতীয়ভাবে আমরা এগিয়েছি। তার কারণ যদি আমরা গত 20 বছরের একটা প্রবণতা দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটিভাবে আমরা অগ্রসর হয়েছি অন্যান্য দেশের তুলনায়। নিজেদের দেশের মধ্যেও আমরা যে রিজিওনাল ডিসপ্যারিটিগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে ওভারকাম করছি। কিন্তু আসলে এই 2024 সালে এসে আমাদের যেখানে থাকার কথা ছিল, মানে যে পরিমাণে প্রবৃদ্ধি হচ্ছে দেশের অর্থনীতির, সেই অনুযায়ী কিন্তু মানুষের যে জীবনযাত্রার মান সেটা কিন্তু খুব একটা বাড়ছে না। মানে বিশেষ করে যে অধিকাংশ যে শ্রমিক, তাদের জীবনের মানটা কিন্তু একেবারে নিচ পর্যায়ে রয়ে গেছে। সবচেয়ে ভালো খাত কোনটি, মানে ইন্টারন্যাশনালি যে লিঙ্কড যে সেক্টর, সেটা হচ্ছে আরএমজি সেক্টর। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যূনতম মজুরি, সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, এবং যে মজুরিটা একেবারে নির্ধারণ করা হলো গত ডিসেম্বরে,
তো এই এই মজুরিটাও কিন্তু আমাদের যে পোভার্টি লাইনের যে ওয়েজ হওয়ার কথা তার চাইতে কিন্তু কম, মানে অন্তত ৩,০০০ টাকা কম ২০২২-এর তুলনায়। তো এখন এই মজুরি দিয়ে আসলে তারা কিভাবে সংসার চালাবে সেটা কিন্তু 2022-এর তুলনায় যদি বলি যে 2018-19 সালে যেটি নির্ধারণ করা হয়েছে ওই সময় মূল্যস্ফীতি ছিল 5.6 বা এটার কাছাকাছি। 2023 সালে যখন বাড়ানো হয়েছে তখন গড় ছিল 9-এর উপরে, প্রায় 9.5, এবং ফুডের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে দেখেছি যে 10-11-র উপরেও চলে গেছে। সেক্ষেত্রে আমরা আবার বলছি যে 56 ভাগের বেশি হচ্ছে বাড়ানো হয়েছে আরএমজি সেক্টরে, যেহেতু আপনি বলছিলেন। এই যে 26 মাসে আবার দেখা গেছে মূল্যস্ফীতির তুলনায় মজুরির হার কম, এই ক্যালকুলেশনগুলো কি এক ধরনের ইমব্যালেন্স তৈরি করে না, নাকি আমরা আসলে এই ক্যালকুলেশন করতে গিয়ে ব্যর্থ হচ্ছি, কোন জায়গায় আমাদের ঘাটতি আসে? আসলে একবার মজুরি বাড়ানো হলে পরে দেখা যায় যে 4-5 বছর আর বাড়ে 5 বছরে আর বাড়ানো হয় কিন্তু এর মধ্যে মূল্যস্ফীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যে আসলে তাদের যে মানে স্বাভাবিক জীবনযাপন সেটা করতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের সন্তানদেরকে তারা কিন্তু খুব একটা রাখতে পারে, নিজেদের কাছে রেখে একটু লেখাপড়া করানো, তো সেগুলো কিন্তু তারা করতে পারে না, তার কারণ এত খরচ। তো এই খরচগুলো কোত্থেকে আসবে? তো এই জিনিসগুলো হচ্ছে সমস্যা। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে সারা পৃথিবী জুড়ে তো একটা অর্থনৈতিক মন্দার মতো অবস্থা চলছে। জার্মানিতে ইতিমধ্যেই মন্দা এটা ডিক্লেয়ার করা হয়েছে। ইউরোপের অবস্থা কিন্তু ভালো নয়। তো ইউরোপ হলো আমাদের মূল ক্রেতা। অন্যান্য যে সমস্ত উন্নত দেশ তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক চাপ রয়েছে। এখন অর্থনৈতিক চাপ রয়েছে এটা ঠিক, কিন্তু মানুষের তো জীবন চলতে হবে। শ্রমিকদের কথা তো আমরা হয়তো মুখে মুখে ভাবি বা বলি, কিন্তু সেইভাবে আসলে তারা কীভাবে চলছেন, তাদের জীবন কীভাবে যাচ্ছে, তো সেটার কথা কিন্তু আমরা ভাবছি না। আর একটা বড় বিষয় হচ্ছে কি, যে এই যে লাখ লাখ শ্রমিক, তাদের তো পরবর্তী প্রজন্ম রয়েছে, তো তাদের তো মানে গড়ে তুলতে হবে। এখন কারা গড়ে তুলবে? এখন শিক্ষার খরচ এত বেশি এবং বাসস্থানের খরচ, অন্যান্য যে পরিবহনের খরচ অনেক বেড়ে গেছে। তো এখন এই যে পরবর্তী প্রজন্মে যারা আসবেন শ্রমশক্তিতে, তাদের যদি ওই পরিমাণে পুষ্টি না থাকে, শিক্ষা না থাকে, তো তখন কিন্তু তারা এই প্রবৃদ্ধির চাকাটাকে ঘোরাতে পারবেন না। এটা একটা বড় সমস্যা। আমাদের ম্যাক্রো ইকোনমিক গ্রোথের কথা আমরা বলছি, আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি, যেটা এই বছরের আসলে প্রতিপাদ্যটা হচ্ছে যে মালিক শ্রমিক মিলে আসলে এই পুরো স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হবে। তো এখন এইটা কীভাবে হবে যদি এই বিশাল সংখ্যক শ্রমিকের সন্তানেরা যদি তারা যথেষ্ট পুষ্টি না পাচ্ছেন, শ্রম খাতে হচ্ছে নিজেদের অবদান রাখবে, হ্যাঁ যুক্ত হবেন, তারা তাদের যদি স্বাস্থ্য ভালো না থাকে, তাদের যদি পুষ্টি না থাকে, তাদের শিক্ষা যদি না থাকে, তাহলে কিভাবে তারা এখানে যুক্ত হবেন? এবং পরে দেখা যাবে কি, যে যাদের সন্তানেরা একটু সক্ষম, মানে তাদের পুষ্টিটা ঠিকমতো আছে, শিক্ষা আছে, তারাই কিন্তু পরে উপরের দিকে চলে যাবেন এবং সমাজের মধ্যে যে বিভাজন সেটা আরও বাড়বে এবং আলটিমেটলি আমাদের সুষম উন্নয়নের কথা যেটা বলি, তো সেটা কিন্তু আসলে অর্জিত হবে না। এই বিষয়ে আরও কথা বলবো, বিশেষ করে আরএমজি সেক্টর আমাদের সবচেয়ে বড় একটি খাত। এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরছি। আমরা আলোচনা করছিলাম আজকে শ্রম দিবস নিয়ে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আমাদের প্রবৃদ্ধি, পুঁজি এবং বিভিন্ন যে শ্রমিকদের বিভিন্ন খাতে যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে। আমি যদি বলি যে পুঁজির সাথে, মানে পুঁজি থেকে আমাদের আয় কেমন আর শ্রম থেকে আয় কেমন, যদি আমরা জাতীয় প্রবৃদ্ধির কথা দিয়ে শেষ করেছিলাম সেটা থেকে শুরু করি। এক্ষেত্রে আস্তে আস্তে যেটা হচ্ছে যে গত প্রায় 5-6 বছরের মধ্যে একটা বড় রকমের পরিবর্তন হয়েছে। পুঁজির যে রিটার্ন, হ্যাঁ, সেই রিটার্নটা হলো 35-40% মতো, হ্যাঁ, পুরো জাতীয় আয়ের কথা যদি ধরি। আর বাকিটা যেটা শ্রমের যে রিটার্ন, তো সেটা হলো আমাদের এরকম 60-65% মতো। তো এটা একটা মোটামুটি হিসাব, বাংলাদেশে সেভাবে হিসাব করা হয় না, কিন্তু ইন্টারন্যাশনালি এই ক্যালকুলেশনটা হয়েছে। এবং আস্তে আস্তে যে শ্রমিকের যে অংশ যেটি জাতীয় আয়, সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং আর আগামী 20 বছরের মধ্যে দেখা যাবে কি যে উল্টোটা হয়ে গেছে, মানে 30-35% আসছে হয়তো শ্রমিকের অংশ সেখান থেকে, আর বাকি 60-65% হয়তো চলে যাবে হয়তো পুঁজি থেকে। এটা একটা বড় কারণ হচ্ছে যে আমরা কিন্তু আস্তে আস্তে ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন প্রসেসের দিকে যাচ্ছি। একটু খেয়াল করবেন আপনারা হয়তো যে আরএমজি সেক্টরে সবচেয়ে ভালো করছে কোনটি, এটা হচ্ছে যে নিটওয়্যার। এবং নিটওয়্যার কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ, মানে এখানে পুঁজির ব্যবহার অনেক বেশি, শ্রমিকের ব্যবহার কিন্তু কম। কিন্তু ওভেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে পুঁজি শ্রম মোটামুটি একই রকমের, তো সেটাকে শ্রমোদ্যোগী বলা যায়। তো এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এক্সপোর্ট আর্নিং যেটা হচ্ছে ওভেন থেকে, সেটা কিন্তু কম
নেটওয়ার্কের থেকে। হুম। এবং আরেকটা ঘটনা যেটা ঘটতে পারে, যেটা আশঙ্কা করা হচ্ছে, সেটা হলো 2026 সালের পরে তো আমরা আসলে ওই এলডিসি স্ট্যাটাস হারাবো, এবং এরপরে আমাদের মার্কেট অ্যাক্সেস যেটা ইউরোপিয়ান ইউনিয়নে চলতে থাকবে, কিন্তু আস্তে আস্তে 2029 সালে এটা শেষ হয়ে যাবে। এরপরে যদি আমরা জিএসপি প্লাস পাই সেটা অন্য বিষয়, কিন্তু এর মধ্যেই এই যে হাজার হাজার কোটি টাকা যারা বিনিয়োগ করেছেন এই আরএমজি সেক্টরে, তারা কিন্তু বসে থাকবেন না। তারা কি করবেন, আস্তে আস্তে শ্রমিকের পরিমাণটা কমিয়ে দেবেন। তো সেখানে এআই মানে যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, এই কাজগুলো করবেন। হ্যাঁ, পুরো টেকনোলজিটা মানে হাইটেক আরএমজি তারা করবেন এখানে, এবং করে কিছু শ্রমিক তারা রাখবেন। এবং এই যে শ্রমিক ছাঁটাই হবে সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আকার বাড়ছে প্রতিষ্ঠানের, অনেক বড় আকারের কারখানা হচ্ছে, গ্রিন ফ্যাক্টরি হচ্ছে, স্পেস অনেক বাড়ছে, কিন্তু শ্রমিকের পরিমাণটা কিন্তু সেভাবে বাড়ছে না। এবং আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে নারী শ্রমিকদের কথা আমরা বলে থাকি যে আরএমজি সেক্টর হচ্ছে ওমেন লেবার ইন্টেন্সিভ সেক্টর, কিন্তু আলটিমেটলি ওখানে কিন্তু আস্তে আস্তে পুরুষদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা আমাদের শ্রমশক্তি জরিপ, সেটা অনুযায়ী প্রায় 55% মতো হলো নারী এখানে, বাকি 45% কিন্তু পুরুষ। এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমরা বারবার বলছি যে নারী শ্রমিকদের উন্নয়নে এই যে আরএমজি সেক্টর, সেটা একটা বিরাট অবদান রয়েছে, নারী ক্ষমতায়ন এগুলো হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু সামনের দিনগুলোতে হবে না। পুরুষ আসবে, মেশিন আসবে, এবং হাইটেক একটা মানে এর কৃত্রিম সাথে বুদ্ধিমত্তা একটা হবে। প্রযুক্তিগত দক্ষতারও প্রয়োজন হবে। প্রবৃদ্ধি শুধুমাত্র যে আমরা জাতীয়ভাবে অর্জন করব বা প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করব সেটাই না, আমাদের প্রযুক্তিতে বা কর্মদক্ষতার জন্য হচ্ছে আমাদের প্রশিক্ষণের প্রয়োজন হবে। সেটি কি না, বিষয়টা ঠিক এরকম নয় যে আমাদের আরএমজি সেক্টরে এক্সপোর্ট বাড়ানোর জন্য আমাদের এরকম প্রচুর মেশিন লাগবে। মানে অনেক হাই এন্ড প্রোডাক্ট রয়েছে, সেগুলো কিন্তু মেশিন দেওয়া হয় না, তো সেগুলোর জন্য মানুষ লাগে। এখন সেই বিষয়ের কথা কিন্তু আমরা ভাবছি না। আমরা কিন্তু উচ্চ মূল্যের যে আরএমজি প্রোডাক্ট সেগুলো যে তৈরি করবো অনেক শ্রমিক নিয়োগ করে, তো সেই বিষয়টাকে আমরা মাথায় নিয়ে আসছি না। আমরা খুবই নিম্ন মূল্যের বা মধ্যম মূল্যের আরএমজি প্রোডাক্ট এক্সপোর্ট করছি। এতে যেটা সমস্যা হচ্ছে সেটা হলো, এটার যেহেতু দাম ভালো পাওয়া যাচ্ছে না, এই কারণে কিন্তু আমরা তাদেরকে মজুরিও দিতে পারছি না, মানে শ্রমিকদেরকে। এবং এটার জন্যই যেটা হচ্ছে যে তখন দেখা যাচ্ছে আমরা বলছি যে না, আমরা সস্তা শ্রমিক দিয়ে আরএমজি সেক্টর আরএমজি প্রোডাক্ট তৈরি করি, এবং এটা চাপ দিচ্ছে কিন্তু আমাদের শ্রমিকদের। এতে যেটা হচ্ছে যে শ্রমিকেরা দরিদ্রই থেকে যাচ্ছে এবং নারীর ক্ষমতায়নভাবে হচ্ছে না, মানে এটা একটা বাস্তবতা। এবং সেই জন্য আমরা আসলে অনেক চেষ্টা করছি যে কীভাবে আসলে আমাদের এই পুরো আরএমজি সেক্টরে আর একটু প্রোডাক্টগুলোকে আর উন্নত মানের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এবং সেটার মাধ্যমে যাতে আমরা আসলে শ্রমিকদের মজুরিটা বেশি দিতে পারি। 70, 80 বা 90 দশকে 50 থেকে শুরু করে যদি আমরা দেখি, সে সময় কিন্তু দেখা গেছে যে শ্রমিকের কাছে কিভাবে মুনাফার অংশটি পৌঁছে দেওয়া যায়, এটির এক ধরনের ট্রেন্ড পরিবর্তন হয়ে এসছে একটার পর একটা, এক ধরনের পলিসি, গ্লোবাল পলিসিগুলোতে। তো সেখানে এতদিন পরে এসে মুনাফার অংশ কতটুকু আসলে শ্রমিক পাচ্ছেন, এটা একটা আমার প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেটি বললেন যে আমার এখানে শ্রমে যিনি মজুরি পান তিনি এতই কম পাচ্ছেন, তিনি নিজের ডেভেলপ করবেন কি করে? দুটোই এক ধরনের অসমন্বয়ের জায়গা তৈরি করছে না? হ্যাঁ, না, এটা সত্য যে আসলে আমরা অনেকদিন ধরে বলছি, বিশেষ করে যে সমাজের যে অসমতা, বিশেষ করে যে আয় অসমতা, সেটা নিয়ে সমাজ খুব বেশি দিন টিকতে পারে না। মুনাফা কি পৌঁছাচ্ছে এখন যেটা হচ্ছে যে আসলে উপায়টা কি? উপায়টা হলো যে এক হলো যে শ্রমিকদের মজুরিটা বাড়ানো, এবং তাদের অন্যান্য মানে নন ওয়েজ যে সমস্ত বেনিফিটগুলো আছে সেগুলোকে পৌঁছে দেওয়া তাদের কাছে, তাদের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা, হয়তো যদি খাদ্য বা পোশাক বা যে সন্তানের যে লেখাপড়া সেই জায়গাগুলোতে, চিকিৎসা, এগুলোতে যদি ফ্যাসিলিটি বাড়ানো যায়, তাহলে সেই ক্ষেত্রে তখন তাদের জীবনযাপনের মান উন্নত হবে। কিন্তু এগুলো করতে গিয়ে কিন্তু মুনাফার পরিমাণটাও কমবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে ওইভাবে কিছু কিছু কাজ হয়েছিল, বিশেষ করে যে আন্তর্জাতিক সংস্থাগুলো মানে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার তাদের চাপের কারণে অনেক দেশ কিন্তু এই শ্রম আইন পরিবর্তন করেছে, অনেক সংস্কার হয়েছে। উন্নত দেশগুলোতে এই কাজগুলো ভালো হয়েছে, কিন্তু আমাদের মতো দেশ যেগুলো যারা হচ্ছে স্বল্প উন্নত এবং উন্নয়নশীল, তো তাদের এই জায়গাগুলোতে খুব একটা পরিবর্তন হয়নি। এবং বারবার যুক্তি দেওয়া হয় কি যে আসলে প্রবৃদ্ধির প্রয়োজনে তো আসলে শিল্পায়ন দরকার, এবং শিল্পায়নের জন্য আসলে শ্রমনিবিড় একটা উৎপাদন পদ্ধতি দরকার, এবং যত বেশি শ্রমিক নেওয়া হবে তত কিন্তু আসলে মালিকদের উপরে চাপ বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে যে মালিকরা ধনী হচ্ছে, ফুলে ফেপে উঠছে, কিন্তু শ্রমিকদের জীবনযাপনের মানটা ভালো হচ্ছে না। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে এই কোভিডের সময়ে সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা হাহাকার, মানুষের হাতে কাজ নেই, কি একটা দুর্বিষহ পরিস্থিতি। এই অবস্থাতে অতি ধনীর সংখ্যা অনেক বেড়ে গেছে সারা পৃথিবী জুড়ে, বাংলাদেশেও বেড়ে গেছে। তো তাহলে এগুলো কোত্থেকে কিভাবে হলো? আপনি যেটা বলছিলেন যে মানে মালিক যারা আছেন তারা
ফুলে ফেঁপে উঠেছেন। হ্যাঁ। এটা কি শ্রমিকের যে পাওনা, সে অনেক সময় আমরা শুনি যে শ্রমিকের যে পাওনা, সে পাওনাটি আসলে যত কম দেয়া যায় ততই আসলে মালিক পক্ষের বা পুঁজি আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এটাই সারা পৃথিবী জুড়ে এটাই দেখা গেছে এবং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রকমের যে বিশ্লেষণ, তো সেই বিশ্লেষণে বারবার বলা হচ্ছে যে এই শ্রমিকদের যদি ঠিকমতো দেওয়া হয় মজুরি বা তাদের যে পাওনা, তাহলে তখন কিন্তু এই অতি ধনীর সংখ্যা বাড়বে না সারা পৃথিবীতে। তো এটার মূল কারণটাই হচ্ছে এটা, যে যেহেতু তাদেরকে দেওয়া হচ্ছে কম যতটুকু তাদের পাওয়ার কথা, এই কারণেই আসলে এই অতি ধনী বা একেবারে সুপার রিচ পিপল, তো তারা কিন্তু মানে তাদের সংখ্যাও যেমন বাড়ছে, তাদের সম্পদের পরিমাণও বাড়ছে। তো এই বিষয়গুলো কিন্তু সমাজে অস্থিরতা তৈরি করে এবং দেখা যাচ্ছে কি যে এই অতি ধনী যারা, তারা কি করছেন, বিভিন্ন রকমের কর ফাঁকি থেকে শুরু করে যে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ফ্লাইট, এই কাজগুলো করছেন, অর্থ পাচার করছেন ওই সম্পদটা ধামাচাপা দেওয়ার জন্য। এবং এইটাতে কিন্তু একটা সুশাসনের বড় সমস্যা তৈরি হচ্ছে, ব্যাংকের উপরে চাপ তৈরি হচ্ছে, আর্থিক খাতে বিশৃঙ্খলা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আরও বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে, মানুষের মনোবল ভেঙে যাচ্ছে। শ্রমিকেরা দেখতে পাচ্ছেন যে তারা ঠিকমতো দিনপাত করতে পারছেন না, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা মালিক পুঁজিপতি, তারা কিন্তু এই ক্যাপিটাল ট্রান্সফারগুলো করছেন। এবং এইভাবে যে বৈষম্যটা তৈরি হচ্ছে, সেটার কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশে 2016 সালের যে হেইস, যেটা হচ্ছে খানা আয় ব্যয় জরিপ, তো সেখানে দেখা গেল যে অসমতা কিছুটা কমছে। আবার 2022 সালে যখন হিসাব বের হলো, তখন দেখা গেল যে শহরে অসম্ভব অসমতা বেড়ে গেছে এবং সারা দেশ জুড়েই আসলে অসমতা বেড়ে গেছে। তো এখন এটার কারণ কি? কারণ হচ্ছে কি যে শ্রমিকদেরকে তাদের পাওনাটা বুঝে দেওয়া হয়নি। তাদেরকে ঠিকমতো যদি দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এত বেশি অসমতা তৈরি হতো না। আর যে শহরের বাড়ার মূল কারণটা হচ্ছে যে আমাদের যত ইকোনমিক অ্যাক্টিভিটি, যত শিল্প কারখানা, সব কিন্তু এই শহর কেন্দ্রিক, বড় বড় ব্যবসা বাণিজ্য এখানে, এবং এখানে অসমতা বেশি। তার মানে হলো যে এখানে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। এইভাবেই কিন্তু এই যে এই অসমতা তৈরি করে ধনীর সংখ্যা বাড়ছে, সম্পদ একটা জায়গাতে কেন্দ্রীভূত হচ্ছে এবং আলটিমেটলি আমাদের যে সমাজের যে সেটা সুষম উন্নয়ন, সেটা হচ্ছে না, বন্টনটাও সুষম হচ্ছে না। আমরা 80 দশক 90 দশকে বাংলাদেশে দেখেছি যে যখন সরকারি খাতগুলো অনেক বেশি ছিল, সংকুচিত হয়ে গেছে এখন অনেকটা, এখন বেসরকারি খাতের আধিপত্য আছে। সেই সময় শ্রমিকদের নিজেদের দাবি দাওয়া নিয়ে অনেক সময় পুরো রাজধানীর আশেপাশে অনেক কিছু, যেমন নারায়ণগঞ্জে আদমজি পাটকল, এরকম অনেক কিছু আমরা দেখেছি। তো এই যে শ্রমিকদের যে ভয়েস, তাদের যে শব্দগুলো, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা এখন যেটি দেখি যে পোশাক শ্রমিকরা রাস্তা থেকে ওঠার মতো তাদের দাবি দাওয়া নিয়ে বসছেন, রাস্তায় বসছেন। আমাদের এই জায়গাটিতে কি মনে হয় যে এই 21 শতকেও কি আমরা এই ধরনের সংঘাতময় মালিক শ্রমিক এক ধরনের বৈষম্যমূলক সংঘাতের মধ্যে থাকব? হ্যাঁ, আসলে এটা একটা খুব স্পর্শকাতর জায়গা। আমি মনে করি যে যে অবস্থাগুলো আমরা দেখতে পেয়েছি 2020-এ বা 22-23-এ এবং তার আগে যে কয়েক দশক জুড়ে, বিশেষ করে যে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকেই যে শ্রমিকদের অবস্থান এবং তারা যে খাতগুলোতে কাজ করছেন, তো এবং সেই খাতগুলোতে অনেক সময় সমস্যা হয়েছে, তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, কিন্তু একটা বড় অংশ, মানে শ্রমিকদের একটা বড় অংশ কিন্তু এই রাষ্ট্রীয় মালিকানাধীন যে সমস্ত শিল্প কারখানা, সেগুলিতে নিয়োজিত থেকেছেন এবং সেখানে তাদের একটা অভ্যাস তৈরি হয়েছে এবং তাদের তখন কিন্তু সোশ্যাল প্রোটেকশন ছিল অনেক, তাদের হয়তো কলোনি ছিল, তাদের শিক্ষা চিকিৎসা এগুলোর একটা অংশ কিন্তু সরকার বহন করতেন এবং সারা দেশ জুড়ে যে এই স্কুলিং, মানে এই স্কুলগুলো কিন্তু জাতীয়করণের একটা অবস্থা ছিল। তো এখন দেখতে পেয়েছি যে শিক্ষার খরচ অনেক কম ছিল, সরকারি হসপিটালে তাদের চিকিৎসার ব্যবস্থা হতো। তো এই যে সামাজিক সুরক্ষার যে ব্যবস্থা বা অন্যান্য যে সমস্ত সাপোর্ট, সেই সাপোর্টগুলো কিন্তু এখন নেই সেইভাবে। তো এবং যে আস্তে আস্তে একে একে সমস্ত সরকারি যে সমস্ত শিল্প কারখানা, সেগুলো বন্ধ হয়ে গেছে। অনেক সময় দেখা গেছে যে লাভ হচ্ছে, কিন্তু তারপরেও সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইভাবে করে শতাংশের হারে কমেছে, তাদের জীবনটা একটা কোন ঠাসায় পর্যায়ে চলে গেছে। এবং এখন যে পরিস্থিতি, সেটা হলো যে তাদের আসলে এই পুরো জিনিসগুলোকে যে একটা জায়গাতে উপস্থাপন করবেন। তো হ্যাঁ, আমাদের যে বিভিন্ন মিনিস্ট্রি রয়েছে, মিনিস্ট্রি অফ কমার্স, তো অন্যান্য যে সমস্ত শ্রম মন্ত্রণালয় রয়েছে, তারা কাজ করছেন এবং তারা কিন্তু বেশ অনেকগুলো খাতের জন্য ন্যূনতম মজুরির একটা তারা বোর্ড তৈরি করে দিয়েছেন এবং ওই খাতে আসলে কোথায় কোন শ্রমিকটা নিয়োজিত আছে, তো সেই অনুযায়ী পরিস্থিতি বিচার বিবেচনা করে তখন একটা ন্যূনতম মজুরি তারা সাজেস্ট করবেন। তো এখন এই যে প্রসেস, সেটা কিন্তু চলমান। এক আরএমডির ক্ষেত্রে আমরা দেখলাম যে সমাধান মোটামুটি হয়েছে, সেটা হয়তো কারো কারো হয়তো সন্তুষ্টি আছে, কারণ নেই। তো সেভাবে করে একটা কিছু দাঁড়িয়েছে, কিন্তু অন্য খাতগুলো কিন্তু একেবারে
এই পুরো যে ন্যূনতম মজুরি সেটি নির্ধারণের বাইরে রয়ে গেছে এখনো। তো দিনের পর দিন এগুলো চলছে আলাপ আলোচনা, কিন্তু তাদের জীবনের কি হলো? তারা কিন্তু সেই আগের মজুরিতেই আছে। তো এখন এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে ইনফর্মাল সেক্টর, সেটা কিন্তু পুরো ইকোনমির 70% কিন্তু প্রোভাইড করে। তো সেইখানে যে সমস্ত শ্রমিক, তাদের আসলে কি অবস্থা, তাদের মজুরি কোথায়? হ্যাঁ, তো সেগুলো নিয়ে কিন্তু কোনোভাবে চিন্তাভাবনা করা হচ্ছে না। তো এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আসলে আমাদের সমাজকে এগিয়ে দেবে না। এবং যদি আমরা দেখি যে আমাদের এই যে পুরো শ্রমশক্তি, যেটা প্রায় এখন 70 মিলিয়ন, তো এই 70 মিলিয়নের যদি 70% ধরি ইনফর্মাল সেক্টরে, তাহলে তার মানে কি যে এই 4-4.5 কোটির মতো মানুষ, তারা কিন্তু যে পুরো অনানুষ্ঠানিক খাতে রয়েছেন এবং তাদের মজুরি হয়তো দৈনিক ভিত্তিতে, কোনোদিন তাদের কাজ আছে, কোনোদিন কাজ নেই। আমরা ইনফর্মাল সেক্টর নিয়ে আবারও কথা বলবো, ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম আজকে শ্রম দিবস এবং শ্রমিক দিবস এবং পৃথিবীর লাল সূর্য, যারা এখন পর্যন্ত পৃথিবীকে টিকিয়ে রেখেছেন, সে নিয়ে আলোচনা করছিলাম। আপনি বিরতির আগে আমরা কথা বলছিলাম যে যারা ইনফর্মাল সেক্টরে আছেন, 70% আছেন, তাদের দেখভাল কে করবে? কারণ তারাও তো প্রবৃদ্ধিতে অংশগ্রহণ করছেন, ডেভেলপমেন্টে নিজেদের অবদানগুলো রাখছেন। তাদের কি হবে? তাদের অভিভাবককে? হ্যাঁ, আসলে রাষ্ট্রই সবার অভিভাবক। এখানে তো বিভিন্ন সেক্টর রয়েছে, সেই সেক্টরে সরাসরি হয়তো ইনভলভ আছে, হয়তো অফিসিয়ালি এরকম কিছু শ্রমিক আছেন, তাদের সংখ্যা কম। হ্যাঁ, কিন্তু যেটা আগেই বললাম যে প্রায় 70% হচ্ছে ইনফর্মাল। তার মানে হলো যে প্রোডাকশন প্রসেসটা সেম, কিন্তু ওইখানে বেশিরভাগই ইনফর্মালি এঙ্গেজড। তো তাদের হয়তো দৈনিক মজুরি রয়েছে, কখনো কখনো তারা থাকেন, কখনো কখনো তারা থাকেন না, ভাসমান শ্রমিক। এবং এটা শহরে গ্রামে প্রত্যেকটা জায়গাতে রয়েছে। তবে শহরের যে শ্রমশক্তি, তার মূল জায়গাটাই কিন্তু আসলে এই ইনফর্মাল সেক্টর থেকে আসে। সব খাতে ইনফর্মাল শ্রমিক রয়েছেন। তো এই অনানুষ্ঠানিক শ্রমিকরা কিন্তু এখন আবার আরেকটা নাম পেয়েছেন, সেটা হলো যে তারা ফ্রিল্যান্সার কোনো কোনো জায়গাতে আইটি সেক্টরে। আবার কেউ কেউ হয়তো এই যে মাস্টার রোলে থাকেন, ইভেন সরকারি প্রতিষ্ঠানগুলোতেও তাদেরকে হায়ার করা হয় হয়তো ডেলি বেসিসে। এভাবে করে করে আর কি আউটসোর্স করে কোনোভাবে হয়তো চলছে কাজ। তো এখন এই যে বিশাল সংখ্যক যে শ্রমিক, তাদের মধ্যে নারী পুরুষ উভয়ই আছে এবং তাদের কিন্তু জীবনের সেরকম কোনো নিশ্চয়তা নেই যে এতে আয়ের ক্ষেত্রে বা তাদের কর্ম যে ঘন্টা, সেগুলোর ক্ষেত্রেও নিশ্চয়তা নেই। যেমন অন্য জায়গাতে যেটা আমরা ধরি যে না ঠিক আছে 8 ঘন্টা করে তারা কাজ করবেন, 8 ঘন্টা কাজেরও কিছু ফাঁকি আছে। সেটা হলো যে হয়তো সরকারি অফিসে 8 ঘন্টা, কিন্তু বেসরকারি অফিসে দেখা যাচ্ছে যে তারা অনেক বেশি সময় কাজ করছেন, দীর্ঘ সময় কাজ করছেন এবং প্রজেক্ট বেস বা হচ্ছে কোনো একটা কাজের উপর নির্ভর করে হয়তো অনেক সময় পেমেন্টটা। আশ্চর্য ঘটনা হচ্ছে যে আমাদের শ্রমশক্তি জরিপের মধ্যেই, মানে 2022 সালে যেটা আছে, সেটা হলো যে কোনো কোনো খাতে দেখা যাচ্ছে যে 78 ঘন্টা, 82 ঘন্টা, 85 ঘন্টা করে পর্যন্ত মানে সপ্তাহে তারা কাজ করছেন। মানে সপ্তাহে 40 ঘন্টা করার কথা, কিন্তু তারা প্রায় দ্বিগুণ পরিমাণে কাজ করছেন। এবং এই নারী শ্রমিকদের ক্ষেত্রে প্রায় এরকমই দেখা যাচ্ছে। এই যে পরিস্থিতি, সেটা কিন্তু এই দীর্ঘমেয়াদে পুরো যে শ্রমশক্তির যে উৎপাদনশীলতা, সেটা কিন্তু কমিয়ে দেবে এবং তারা আস্তে আস্তে সময়ের আগে নিঃশেষ হয়ে যাবেন। এই এই বিষয়গুলো কিন্তু একটা বড় রকমের চিন্তার বিষয়। এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে যে আমরা এখন আন্তর্জাতিক শ্রম দিবসের কথা বলছি, এইগুলোই কিন্তু মূল জায়গা যে আসলে শ্রমিকের কর্মঘণ্টা ঠিক করতে হবে। 86 সালে যখন এটি নিয়ে আন্দোলন হয়েছিল শিকাগোতে, সেটি কিন্তু 8 ঘন্টারই ছিল, 8 ঘন্টার হিসেব। হ্যাঁ, 8 ঘন্টার হিসাব এবং সপ্তাহে 40 ঘন্টা। তো সেভাবে করে আমরা চিন্তা করি। এখন এই জায়গাটাতে যদি তারা 80 ঘন্টা করে কাজ করে, তাহলে সেটা কিন্তু আসলে টেকসই হবে না এবং নারীর জীবনী শক্তি শেষ হয়ে যাবে এবং সবারই আসলে পুরো যারা শ্রমিক রয়েছেন তাদের, এবং তারা তো তাদের মজুরি দিয়ে তো ঠিকমতো খাবারের সংস্থাও করতে পারেন না। তো সুতরাং এই যে পরিস্থিতি, সেটা সাস্টেনেবল না, যেটা বলছিলাম। যারা ঘরে কাজ করেন তাদের তো হচ্ছে কোনো ওইভাবে আমরা যে মজুরি, সেই মজুরিটাও আসলে আমরা ভিজিবলি দেখতে পাই না। হ্যাঁ, না, এই বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে এখন। এই যারা গৃহ শ্রমিক, এটা একটা। আর হচ্ছে যে যারা নিজেদের সংসারে কাজ করেন, যে নারীরা, তো তাদের আসলে কি হবে? তারাও তো আসলে খরচটা বাঁচিয়ে দিচ্ছেন নিজের ঘরে কাজ করে। তো সেই যতটুকু বাঁচিয়ে দিচ্ছেন, তো সেই অনুযায়ী তাদেরকে কোনো মজুরির ব্যবস্থা করতে পারছি কিনা, অন্তত মজুরি নাও দিতে পারি, জাতীয় আয়ের মধ্যে তাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে নিয়ে আসতে পারি কিনা। তো সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু ওই যে তাদের অবদান, এটা স্বীকার করার প্রবণতাও কিন্তু নেই আমাদের মধ্যে। তো
তো আমি মনে করি যে এক হচ্ছে যে তাদের শ্রম ঘন্টা ঠিক করা, তাদের মজুরি ঠিক করা, এবং এই মজুরি দিয়ে যাতে তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারে সেটা নিশ্চিত করা। এবং আসলে এই যে ডিসেন্ট এমপ্লয়মেন্টের কথা আমরা বলি এসডিজির মধ্যে যেটি রয়েছে, এবং সবসময় যে আন্তর্জাতিক যে সমস্ত শ্রম আইন বা যে কনভেনশন সেগুলোতে কিন্তু এই ডিসেন্ট ওয়েজের কথাই বলা হয়। তো এখন সেটা যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে এই শ্রমশক্তি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? এখন বিষয়টা তো এমন নয় যে আমাদের দেশে হয়তো মজুরি ভালো নেই, অন্য দেশে চলে গেলাম। এখন যেটা হয় যে এখন একটা অংশ আমাদের শ্রমিকদের তারা কিন্তু এই বিদেশে যাচ্ছেন, বিদেশে গিয়ে কী করছেন? ওই সেই যে বাংলাদেশের যে কাজগুলো আছে তার চাইতে হয়তো নিম্নমানের কাজ করছেন মধ্যপ্রাচ্যে, এবং তাদের মধ্যে অনেকেই হয়তো প্রায় দেখা যাচ্ছে যে হয়তো হার্ট অ্যাটাকে মৃত্যুর কারণ এরকম করে লাশের সারি তারা কিন্তু আসছেন প্রতিদিন। তো কিন্তু তারা যে কারেন্সিটা পাঠাচ্ছেন মানে হার্ড কারেন্সি, তো সেটা দিয়ে কিন্তু আমাদের এই যে দেশটা চলছে, দেশের যে লাইফ লাইন ইকোনমিক লাইফ লাইন সেটা কিন্তু চলমান, কিন্তু আলটিমেটলি তাদেরকেও কিন্তু আমরা রিকগনাইজ করছি না। আমাদের যারা ব্যবসায়ী, যারা পুঁজির মালিক, যাদেরকে আমরা মালিক বলি, তাদেরকে আমরা সিআইপি হিসেবে রিকগনাইজ করছি, তাদেরকে অনেক বড় বড় সম্মান দিচ্ছি, কিন্তু আমাদের যে শ্রমিক যারা বিদেশে কাজ করছেন তারা তো কঠোর পরিশ্রম করে দেশে অর্থ পাঠাচ্ছেন, তো তাদের রিকগনিশনটা কোথায়? তো এই বিষয়গুলো কিন্তু বড় প্রশ্ন। আমি মনে করি যে শ্রমের কথা যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে এই যে ইনফর্মাল যারা ওয়ার্কার তাদের কথা ভাবতে হবে, যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের কথা চিন্তা করতে হবে, তাদের যে বিভিন্ন রকমের সমস্যা, এই যে বিশেষ করে নারী শ্রমিকেরা যারা যায় মধ্যপ্রাচ্যে তাদের অনেকেই অনেক রকমের সমস্যার মধ্যে পড়েন। যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের কিন্তু অনেকেই দেশে ফিরে নতুন করে যে জীবন শুরু করবেন, কারণ উনি তো একটা কাজ রেখে করে এখানে চলে আসেন, তারপরে তার জন্য আসলে কোনো ধরনের ইন্টেনসিভ থাকে না যে তিনি আসলে নতুন করে কিছু শুরু করতে পারবেন। এই জায়গাগুলোতে তো একটা বিশাল ঘাটতি রয়েছে। হ্যাঁ, ওই জায়গাতে আসলে রিস্কিলিং এর কথাবার্তা আমরা বলছি, যে তারা যে কাজগুলো করতেন তো সেই কাজগুলো যে খাতগুলোতে আছে তো সেই খাতগুলোতে তাদেরকে আমরা নিয়োজিত করি না কেন? তো তাহলে যেটা হবে যে ওই খাতেরও একটা ভালো হবে, তার কারণ তারা যে অভিজ্ঞতা নিয়ে আসছেন তো সেই অভিজ্ঞতা তারা এই খাতগুলোতে হয়তো ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে যে তাদেরকে আমরা যে কাজগুলো আছে তো সেই কাজগুলোর মধ্যে তাদেরকে এমপ্লয় করি, তো সেইভাবে করে আমরা একটা কিছু করতে পারতাম। কিন্তু আলটিমেটলি এখন যেটা হচ্ছে যে একটা সামাজিক সুরক্ষা যে কর্মসূচিগুলো রয়েছে বা এই যে মিনিস্ট্রি অফ লেবার তারা যে কাজগুলো করছেন তো তার মধ্যে এগুলো নীতির মধ্যে আছে, কিন্তু সেটার বাস্তবায়নটা সেভাবে হচ্ছে না। নীতিগুলো তো অনেক আছে, শ্রমিকদের জন্য নীতি আছে, মালিকদের জন্য নীতি আছে। নীতিগুলো কি আসলে বৈষম্য তৈরি করছে? আপনার কাছে কি মনে হয়? নীতি তো সবার জন্য সমান, সবার জন্য সমান এক্সেস থাকার কথা, সুযোগ তৈরি করে দেওয়ার কথা। যেমন আমরা জানি যে রেমিটেন্স যোদ্ধা যারা দেশে ফেরেন, আপনি যেটা বলছিলেন যে তাদেরকে সহায়তা করতে হবে রিস্কিলিং এর ক্ষেত্রে, বা তারা তাদের নিজের উদ্যোগে যেন কাজ করতে পারেন। ফাইন্যান্স করবে কে? অর্থটা দিবে কে? ব্যাংক? এখন অর্থ দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে না, হ্যাঁ, দুটো জায়গা থেকে অর্থ আসতে পারে। একটা হলো যে সরকার তার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদেরকে অর্থ পৌঁছে দিতে পারেন, যে ঠিক আছে তারা এতদিন ধরে কন্ট্রিবিউট করলেন তো এখন তাদেরকে কিছু আমরা দেই, তো সেইভাবে করে একটা ব্যবস্থা করা যায় কি। আর আরেকটা হলো যে ব্যাংক বা ব্যাংকের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে, যে এনজিও, বিশেষ করে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বা অন্য কোনো প্রতিষ্ঠান, তো বিশেষ করে যে সরকারের অর্থায়নে বা বিদেশি যারা উন্নয়ন সহযোগী তাদের অর্থায়নে হয়তো করতে পারে, তো সেই জায়গার সুযোগ রয়েছে। এবং এটার জন্য আসলে আমাদের এখন যে নীতিগুলো আছে সেই নীতির জন্য কিছু সাপ্লিমেন্টারি পলিসি দরকার, কিন্তু সেটা হচ্ছে না এখন। এবং আমরা যদি দেখি যে 1 কোটির বেশি কিন্তু মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংখ্যাটা বেশি, তারা কিন্তু প্রায় চলে আসছেন তো কাজ শেষ করে। তো এখন এই বিপুল পরিমাণে শ্রমিক তারা কিন্তু দেশের অর্থনীতিতে অবদান রাখলেন, এখন তারা দেশে ফিরে যদি কাজ না করেন তাহলে সেক্ষেত্রে তাদের দক্ষতা আমরা হারিয়ে ফেলবো। এখন এদের জন্যে খুবই কম সুদে তাদেরকে ঋণ দিতে হবে, এবং এটার জন্য যে ইন্টারেস্ট সাবসিডি এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক করতে পারে চাইলে, তো এখন কিন্তু সেটা হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংক থেকে এখন কিন্তু শিল্প প্রতিষ্ঠানের জন্যই আসলে ঋণ পাওয়াটা কঠিন হয়ে গেছে, যে টাকা নেই ব্যাংকের কাছে ওরকম, এবং এখানে এখন বন্ড ইস্যু হচ্ছে, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, এবং এই ইন্টারেস্ট রেট দিয়ে ওই যারা বিদেশি শ্রমিক তারা কিন্তু এখানে এসে সেভাবে করতে পারবেন না। অর্থাৎ তাদের জন্য আলাদা করে স্পেশাল একটা ট্রিটমেন্ট তাদেরকে দিতে হবে এবং সেভাবে পরিকল্পনা করতে হবে। আচ্ছা, এ নিয়ে আরো কথা বলবো, নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম পৃথিবীর লাল সূর্য আজকে ১ মে সে নিয়ে, এবং শ্রমিকদের অধিকার নিয়ে কথা হচ্ছিল। শ্রমিকদের যা প্রয়োজন, মুনাফা এবং পুঁজি কোন অংশটি কতজন কিভাবে পাচ্ছেন, কত শতাংশ হারে। একটি বিষয় যদি আমরা বলি, আমরা দেখেছি ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনার পর তখন ট্রেড ইউনিয়ন করার মোটামুটি অনুমতি দেওয়া হলো। তো সেই জায়গাটি থেকে আজকে ২০১৩ আর ২০২৪ ১০ বছরে ট্রেড ইউনিয়নগুলোকে কতটা শক্তিশালী দেখছেন? যদিও হচ্ছে এটা আমি ফর্মাল যারা পোশাক খাতে আছেন তাদের কথা বলছি, যেহেতু মন্দের ভালোর মতো কোনো একটি খাতে ট্রেড ইউনিয়নকে আমরা রিকগনাইজ করতে পারি ২০১৩ সালের পর থেকে। হ্যাঁ, এখানে কিছু কাজ হয়েছে, মানে এখানে অ্যাকর্ড আমাদের পাশে ছিল, তো পুরো কর্ম পরিবেশের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি আমরা দেখতে পাচ্ছি এখন। তাদের সেফটি সিকিউরিটি সেগুলো অনেকটা ভালো হয়েছে, কিন্তু একেবারে পুরোপুরি সন্তোষজনক হয়েছে এটা বলা যাবে না, তার কারণ অনেক ছোটো ছোটো ফ্যাক্টরি আছে, তো সেখানে কমপ্লায়েন্সগুলো সেভাবে আসলে হয় না। কিন্তু তারপরেও ইন্টারন্যাশনাল মনিটরিং যেহেতু হচ্ছে, আইএলও কাজ করছে আমাদের সাথে, তো এই কারণেই কিন্তু এটা চাপের ফলেই হোক আর যে কোনোভাবে সরকারের দিক থেকে একটা সহযোগিতা রয়েছে, তাদের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর সেগুলো ভালোভাবে কাজ করছে। এটার কারণে আমরা কিছুটা উন্নতি দেখতে পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো যে এই যে দর কষাকষির যে ক্ষমতা পাওয়া বিভিন্ন প্রয়োজনে দুপক্ষই কি টেবিলে বসতে পারে? হ্যাঁ, যেটা হয় যে আসলে শুধুমাত্র কিন্তু মজুরির বিষয়টা নয়, এখানে কিন্তু অনেক বিষয় থাকে, দাবি দেওয়া থাকে, তো সেই বিষয়গুলো বা অন্তত যে অসন্তুষ্টিগুলো আছে, হয়তো অস্বস্তি আছে, তো সেই বিষয়গুলো কিন্তু ট্রেড ইউনিয়ন হলে সেগুলো শেয়ার করা যায়। কিন্তু সেই জায়গাতে খুব বেশি অগ্রগতি আমরা দেখাতে পারিনি। আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে যে ইউরোপিয়ান ইউনিয়নের দিক থেকে কিন্তু চাপ রয়েছে যে এখানে ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে, বায়ারদের থেকেও চাপ থাকে, চাপ রয়েছে। তো এবং আরেকটা খুব রিসেন্টলি যেটা হয়েছে সেটি হলো যে ইউএস এর যে প্রেসিডেন্সিয়াল যে মেমোরান্ডাম, তো সেখানেও কিন্তু এর কথা বলা হয়েছে। তো এই আন্তর্জাতিক যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে তার মধ্যে ট্রেড ইউনিয়নটা খুব ইম্পর্টেন্ট। এখন ট্রেড ইউনিয়নের সুবিধা কিন্তু আছে, মানে কিন্তু ওই একটা নির্দিষ্ট পরিমাণে স্বাক্ষর থাকতে হবে, থাকলে তারপরে হচ্ছে তো সেখানে হয়তো ট্রেড ইউনিয়ন করা যাবে, কিন্তু পুরো বিষয়টা খুব সীমিত পরিসরে আছে। কিন্তু সামনের দিনগুলোতে, বিশেষ করে আগামী ২-৩ বছরের মধ্যে এই জায়গাতে দৃশ্যমান উন্নতি লাগবে। তার কারণ আমরা তো জিএসপি প্লাসের কথা বলছি, যেটা ২০২৯ সালের হয়তো নভেম্বরে আমরা সেটা চাই। তো এখন এটার জন্যেই আসলে আমাদের এই ট্রেড ইউনিয়নের সুযোগ সেটাকে দিতে হবে, এবং এটা শুধুমাত্র বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে মানদণ্ড সেটা অনুযায়ী নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডে সেটা হতে হবে। বাংলাদেশ কিন্তু এই কনভেনশনগুলো স্বাক্ষর করেছে, যে ২৭টার কনভেনশন স্বাক্ষর করলে আসলে জিএসপি প্লাসের জন্য উপযুক্ত হয়, তো সেগুলো করা আছে। কিন্তু মূল ট্রিকটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন পরিষ্কার করে বলে দিয়েছে যে এখানে আসলে যে কার্যকর বাস্তবায়ন লাগবে। কার্যকর বাস্তবায়ন কার দৃষ্টিতে? সেটা হলো তাদের দৃষ্টিতে। তারা দেখবেন যে বাংলাদেশে যে এই পুরো ট্রেড ইউনিয়নের অধিকার, বিশেষ করে শ্রম অধিকার, তো সেইটা আসলে আন্তর্জাতিক মানদণ্ডে হচ্ছে কিনা, ইউরোপের মানদণ্ডে হচ্ছে কিনা। যদি আমাদেরকে একটু বলেন যে তাদের মানদণ্ডগুলো পূরণ করতে হলে আমাদেরকে কোথায় কোথায় কাজ করতে হবে এবং মানদণ্ডগুলো কি? কারণ এই বিষয়টি অনেকেই পরিষ্কার না এবং অনেক শ্রমিকই জানেন না। কারণ আপনাকে যেমন বলছিলাম যে ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর যে ট্রেড ইউনিয়ন করার অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে এখন পর্যন্ত আমরা দেখছি পোশাক খাতের মাত্র ৩-৪% বা ঊর্ধ্বে ৫% শ্রমিক একমাত্র অন্তর্ভুক্ত, বাদ বাকি পুরোটাই কিন্তু বাইরে থেকে যাচ্ছে। তো ট্রেড ইউনিয়নের যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো ফিল আপ করতে হবে আমাদেরকে, সেগুলো কি কি, মানদণ্ডগুলো কি? মানে এখানে তো সংগঠন করার অধিকার সেটি কিন্তু মৌলিক মানবাধিকারের পর্যায়ে পড়ে, এবং সেটাই সেভাবে কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজড। এটা মানে এই যে ইউএনের যেটা ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তো সেটার মধ্যে কিন্তু এই সংগঠিত হওয়ার অধিকার সেটি কিন্তু মৌলিক অধিকার, এবং সেটাই কিন্তু আসলে পরে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাডপ্ট করেছে। তো এইটাই স্বীকৃতি। এখন বাংলাদেশের যেটি রয়েছে সেটা হচ্ছে কিছু অনুমোদন লাগবে, কিছু নির্দিষ্ট পরিমাণে শ্রমিকদেরকে ওইখানে তাদের স্বাক্ষর লাগবে, তারা হয়তো করতে চায় সেটা বলতে হবে, তারপরে এই পুরো প্রসেসটা হবে। কিন্তু এখানে যদি কেউ চায় সংগঠিত হতে, তাহলে সেটার অনুমতি দেওয়াটাই হচ্ছে প্র্যাকটিস, এবং এটার জন্য কয়জন শ্রমিকের এখানে হয়তো স্বাক্ষর থাকলো কি থাকলো সেগুলো কিন্তু মূল বিবেচ্য বিষয় না। তো সুতরাং যদি একটা গোষ্ঠী চায় বা কেউ চায় যে সংগঠিত হতে, তার ট্রেড ইউনিয়ন করতে, তাহলে তাদেরকে বিনা বাধা এটা করতে দিতে হবে। এটা যদি ঠিক থাকে তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সন্তুষ্ট হবে যে না ঠিক আছে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। মানে মূল বিষয়টা হচ্ছে যে পুরো ট্রেড ইউনিয়ন করার যে অধিকারটা, সেটা কোনো রকমের বাধার বিপরীতে এটা হতে হবে, মানে কোনো বাধা থাকা যাবে না এখানে।
এটা হলো মূল স্পিরিট এবং সারা পৃথিবীতে এইভাবেই হয়। তো সেটা যদি আমরা বাংলাদেশে করতে না পারি তাহলে সেক্ষেত্রে তো ওরা বলবে যে না, এখানে তো এরকম হচ্ছে না, এখানে বাধা দেওয়া হচ্ছে। তো আমি মনে করি যে সরকার এই যে নিয়ে কাজ করছে, অনেক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কাজ করছে, অনেকগুলো ট্রেড ইউনিয়ন কিন্তু আমাদের দেশে আছে, একেবারে নেই সেরকম নয়। দেখা যায় যে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে অনেকগুলো ফেডারেশন আছে, এখানে কাজ তারা করছে, কিন্তু এখানে যাতে আরও বেশি করে হতে পারে, মানে কেউ যেন অভিযোগ করতে না পারে যে ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হচ্ছে না, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি তখন ইউরোপিয়ান ইউনিয়ন সন্তুষ্ট হবে এবং আস্তে আস্তে এইভাবে আমরা হয়তো এগিয়ে যাব। আমাদের অনেক ট্রেড ইউনিয়ন আছে বললেন, সেগুলো কতটা শক্তিশালী, কতটা মালিকের সাথে দেন দরবার করার মতো শক্তি রাখে আপনার দৃষ্টিতে যদি বলে? আসলে এই জায়গাতে আমাদের এখনো সীমাবদ্ধতা রয়েছে। তো দেখা যায় কি যে ট্রেড ইউনিয়ন অনেকেই করছেন, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে তারা মালিক পক্ষেরই আসলে প্রতিনিধি। তো এই বিষয়গুলো কিন্তু অনেক সন্দেহ তৈরি করে এবং আলটিমেটলি আমরা যে শ্রমিকদের কল্যাণের কথা ভাবছি বলছি, তো এই যারা মালিকদের পক্ষে কাজ করেন তাদের দিয়ে কিন্তু এই বিষয়টা হবে না, দর কষাকষি হবে না। ইভেন আমরা দেখতে পেলাম যে 2023 সালে যখন আন্দোলন হলো, তখনও কিন্তু একটা পক্ষ, মানে শ্রমিক প্রতিনিধিদের একটা পক্ষ কিন্তু মালিকদের হয়তো পক্ষে কাজ করলেন এবং দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকেই হয়তো এই যে মজুরি নির্ধারণ সেখানে এসে প্রক্রিয়া অংশগ্রহণ করছে। এই কারণে কিন্তু বিতর্ক তৈরি হয়। আমি মনে করি যে এটা বাস্তবতা যে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, মানে মূল্যস্ফীতি অনেক উঁচু এবং আসলে জীবনযাত্রার ব্যয়ও অনেক বেড়ে গেছে গত কয়েক বছরে। তো সুতরাং তাদেরকে মজুরিটা বাড়িয়ে দিতে হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, সবাই জানেন। কিন্তু ওই প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করা, মানে দর কষাকষির মাধ্যমে যে মজুরি নির্ধারণ করা, সেই বিষয়টা কিন্তু সেইভাবে হয়নি যতটুকু হওয়া উচিত ছিল। তাই আমি মনে করি যে সামনের দিনগুলোতে এই জায়গাতে আমাদের অনেক সতর্ক হতে হবে, তার কারণ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য যে সমস্ত বড় দেশ যেগুলোতে আমাদের এই তৈরি পোশাক যাচ্ছে, তারা কিন্তু খুব নিবিড়ভাবে পরিস্থিতি দেখছে। যদি আমরা ওই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতে না পারি তাহলে কিন্তু ওই জিএসপি প্লাস ওরকমভাবে আমরা পাবো না। আর একটা বিষয় হচ্ছে যে ইউকেতে যে মার্কেট অ্যাক্সেস, তো সেটার ট্রিটমেন্টটা আলাদা, কিন্তু তারাও কিন্তু ওই আমাদের শ্রম যে মান সেটা তারা দেখবেন। তুরস্কে যে আমাদের মার্কেট অ্যাক্সেস আছে, তো সেখানেও তারা দেখবেন, মানে ইউএসএ তারাও দেখবেন, সবাই দেখবেন। কারখানার নিরাপত্তাও কিন্তু তারা দেখেন। রানা প্লাজার পর আমরা ট্রাম্পাকও দেখলাম, অন্যান্য বিষয়গুলোও কিন্তু দেখলাম। সেই নিরাপত্তাগুলো কে নিশ্চিত করবে? আমরা দেখি যে অনেক সময় এক ধরনের দায় আরেকজনের উপর চাপানো, মানে এটি কে নিশ্চিত করবেন? মালিক নিশ্চিত করবেন, সরকার নিশ্চিত করবেন, কোনো সংস্থা নিশ্চিত করবেন শ্রমিকের নিরাপত্তা কারখানার মধ্যে? হ্যাঁ, শ্রমিকদের দুই রকমের নিরাপত্তার বিষয় আছে, কারণ এটিও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু অন্যতম একটি মাথা ব্যথার কারণ আমরা দেখি। দুই রকমের নিরাপত্তার বিষয় আছে এখানে। এক হচ্ছে যে সেখানে কোনো দুর্ঘটনা হলো কিনা, এটা একটা, আর ওখানে জেন্ডার বেস ভায়োলেন্স কিরকম হচ্ছে, তো সেটা দেখা। এই দুটো জায়গাতে আসলে সমানভাবে কাজ করতে হবে এবং আমি মনে করি যে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি এবং তাদের যে কলকারখানার পরিদর্শন অধিদপ্তর, তারা কন্টিনিউয়াসলি মনিটর করবেন এবং অভিযোগগুলোর উপর বেশি প্রায়োরিটি দেবেন। তো আমরা যদি এখন ডিজিটাল কোনো একটা কমপ্লেন বক্স তৈরি করতে পারি, আমি মনে করি যে অনেক শ্রমিক এখনো অনেক মোবাইল ইউজ করেন, হ্যাঁ, তো তারা কিন্তু অভিযোগগুলো করতে পারবেন। তো এইভাবে করে আসলে আমাদের এই ইনোভেশনগুলোকে সামনে এগিয়ে নিতে হবে। A2I প্রজেক্ট আছে প্রাইম মিনিস্টার্স অফিসে, তো কোনো না কোনোভাবে যেন আমরা এরকম তাদের যে সমস্যাগুলো সেগুলো শোনার একটা জায়গা তৈরি করতে পারি। এখন হয়তো ট্রেড ইউনিয়ন সেভাবে নেই বা তারা হয়তো অ্যাক্টিভ নয়, কিন্তু তারপরেও কোনো একটা উইন্ডো যদি থাকে সরকারের দিক থেকে, তাহলে কিন্তু সমস্যাগুলো বুঝতে পারি আমরা এবং সেভাবে ব্যবস্থা নিতে পারি। মালিকেরা অত বেশি হয়তো করবেন না, তার কারণ তারা সবসময় চান যে পরিস্থিতি স্বাভাবিক শান্ত থাকুক। কি হচ্ছে ভিতরে সেটা কিন্তু তাদের অতটা মাথা ব্যথা নেই এবং তারা চান ফাইনালি মুনাফা, তো এবং মুনাফা যে কোনোভাবেই হোক তারা এটা করতে চান। তো এখন কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে এই যারা শ্রমিক তাদেরটা যেমন দেখা, মালিকদেরটা তো তারা এমনিতেই নিজেরাই দেখছেন। তো সেইভাবে করে আসলে একটা ব্যালেন্স তৈরি করতে হবে এবং আলটিমেটলি যে সংখ্যায় যারা বেশি তাদের কথাই যদি আমরা না শুনি এবং যারা সংখ্যায় কম এবং যারা সারাক্ষণ মুনাফাই করছেন, তো তাদের কথা শুনতে গেলে পরে সমাজের যে সুষম উন্নয়ন সেটা হবে না, বৈষম্যটা বাড়তে থাকবে। এইভাবে আসলে দেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে একটা সুষম উন্নয়নের মাধ্যমে 2041 সালে আমরা হয়তো একটা স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ করব, তো সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে আমরা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি আপনার সঙ্গে।